আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক, তিওরবিলা মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের গণিতের পরিসংখ্যান অধ্যায় থেকে অর্থাৎ 17 অধ্যায় থেকে পরিসংখ্যান অংশের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে মধ্যক নির্ণয় করে দেখাবো। কেন্দ্রীয় প্রবণতার যে তিনটি মান আছে, গড়, মধ্যক এবং প্রচুরক, তার ভিতর মধ্যকটা আজ আমি তোমাদের নির্ণয় করে দেখাবো কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা অবিন্যস্ত উপাত্ত হোক আর বিন্যস্ত উপাত্ত হোক, আমরা একটি সারণী পাবো। আমি দুই ধরনের মধ্যক নির্ণয়ের জন্য এখানে দুইটি সারণী নিয়েছি। এক নম্বর সারণীতে দেখিয়েছি উচ্চতার বিপরীতে গণসংখ্যা এবং আরেকটি সারণীতে শ্রেণীব্যাপ্তির বিপরীতে গণসংখ্যা। তো এখানে উচ্চতা 130, আমি এখানে অবশ্যই সেন্টিমিটার উল্লেখ করে দিই। 130 সেন্টিমিটারের 60, 140 সেন্টিমিটারের 6, 150-এ 12, 160-এ 16, 170-এ 8 এবং 180-তে 5, মোট আছে 51। এবং এখানেও একটি সারণী দেখতে পাচ্ছ। তো যদি এখানে শ্রেণী ব্যাপ্তি বাদে জাস্ট এরকম সারণী থাকে, সেক্ষেত্রে গণসংখ্যা নির্ণয়ের মধ্যক নির্ণয়ের পদ্ধতি তোমরা অষ্টম শ্রেণীতে শিখে এসেছো। যে গণসংখ্যাকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি, তো এই n এর মানটি যদি বিজোড় হয়, আমাদের এই অষ্টম শ্রেণীতে শিখা আছে, যদি বিজোড় হয় তাহলে একরকম, আর এই n যদি জোড় সংখ্যা হয় তাহলে আরেক রকম। তো n যদি বিজোড় হয় তাহলে মধ্যক হবে হচ্ছে n প্লাস 1/2 তম পদের মান। আর যদি জোড় সংখ্যা হয় তাহলে হবে n/2 এবং n/2 প্লাস 1 তম পদের সাংখ্যিক গড়ের সাংখ্যিক গড় এক কথায়। হ্যাঁ, অর্থাৎ এখানে n/2 তম পদের মান বের করলেই হবে। আর যদি জোড় হয় সেক্ষেত্রে n/2 এবং n/2 প্লাস 1 তম পদের যে সাংখ্যিক গড় হবে সেটি হচ্ছে উত্তর। পদের মানের সাংখ্যিক গড়, এখানে হবে মানের সাংখ্যিক গড়। তো আমাদের এখানে প্রথম উদাহরণ থেকে আমরা দেখাবো। দেখো, প্রথম সারণীতে n এর মান 51। তো আমরা এটা জানি যে 51 অর্থাৎ বিজোড়। তাহলে আমাদের ওখানে মধ্যকের মান বিজোড় যদি হয় মধ্যকের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, n প্লাস 1/2 তম পদের মান। তাহলে আমরা n এর মান বসাবো। n এর মান কত এখানে? 51। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 51 প্লাস কত, 1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। 51 আর 1 কত হলো? 52 ডিভাইডেড বাই 2 তম পদের মান, অর্থাৎ 26 তম পদের মান। তো আমাদের 26 কিভাবে পাবো? আমরা এখানে একটি কলাম বাড়াতে পারি, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা আসি, 4 এবং 6 10, 10 আর 12 কত? 22, 22 আর 16 38। তাহলে আমাদের 26 কোথায় আছে? আমাদের এই শ্রেণীতে আছে। তাহলে আমাদের এই সারণী থেকে যদি n এর মান জোড় হয় তাহলে আমাদের মধ্যকের মান হচ্ছে 160। তাহলে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে 160 সেন্টিমিটার। তো যদি n এর মান বিজোড় হয় তাহলে আমরা এই উপায়ে করব। এখন আমরা দেখব যে n যদি জোড় হয় তাহলে কি হবে। এখন আমরা দেখব যে n এর মান জোড় হলে, n জোড় হলে, তো এখানে আমাদের বিজোড় আছে, আমরা যে কোনো একটি সংখ্যার সাথে সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে আমরা জোড় করে নেব। তো আমরা এখানে 11 দিলাম, তাহলে আমাদের এটা আসছে 50 হলো। তো এখন আমাদের এটা বিজোড় জোড় হয়ে গেল। তা জোড় যদি হয় আমাদের সূত্র হচ্ছে এইরকম ভাবে লিখতে হবে, মধ্যক ইকুয়াল n/2 ও n/2 প্লাস 1 তম
পদের যোগফল ডিভাইডেড বাই 2, অথবা এখানে তুমি n/2 প্লাস n/2 তম পদের মান দিলেও হবে, একই ব্যাপার। সাংখ্যিক মানের গড় বলতে কি আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে জানি কি যতগুলো রাশি যোগ করব, যতগুলো রাশি যোগ করব ঠিক সেই সংখ্যা দিয়ে এখানে ভাগ করতে হবে, তত দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে n/2 এবং n/2 প্লাস 1 তম পদের মানের যোগফল করব এবং সেখানে 2 দেব। তোমাদের বইতে এই স্থানটির সূত্র দেওয়া আছে, n/2 ও n/2 প্লাস 1 তম পদের যোগফল বাই 2। তো আমাদের n এর মান কত? 50। তাহলে 50/2 ও 50/2 প্লাস 1 তম পদের মানের যোগফল লিখে দিলাম, মানের যোগফল ডিভাইডেড বাই 2। তো 50/2 অর্থাৎ 25 ও 25 আর কত 26 তম পদের মানের যোগফল ডিভাইডেড বাই 2। তো আমাদের 25 মানে কত হয়? 4 এবং 6 আছে 10 আর 11 কত হচ্ছে 21 আর 16, তাহলে 37। তাহলে আমাদের 25 এবং 26 এখানে আছে। তাহলে আমরা লিখতে পারি কত? 160 প্লাস 160 ডিভাইডেড বাই 2। তাহলে 320 ডিভাইডেড বাই 2 160। তো যদি শ্রেণী ব্যাপ্তি না থাকে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করব। n এর মান যদি বিজোড় হয় আগের সূত্র, আর n এর মান জোড় হলে এই সূত্র। এখন আমরা দেখব যদি শ্রেণী উপাত্ত বিন্যস্ত দেয়া থাকে, শ্রেণী বিন্যস্ত মান দেয়া থাকে, যেমন আমাদের সারণী 2। তো আমাদের যে সারণীটি দেয়া থাকবে সেই সারণী থেকে আমরা একটি কলাম বাড়িয়ে নেব, সেটি হচ্ছে যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা। আমরা আরেকটি কলাম বাড়াচ্ছি, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। 4, 4, 5, 9, 9, 10, 19, 31, 37 এবং 40। তো আমাদের মধ্যক নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হয়ে গেল। আমরা শুরুতে লিখবো যে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য সারণী তৈরি করি। এখানেও কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা করে নিলে ভালো হয়, না করে নিলে হিসাব করলেই হবে। তো এখন আসছে এখান থেকে কাজ, আমাদের মধ্যক নির্ণয়ের শ্রেণী উপাত্ত থেকে মধ্যক নির্ণয়ের সূত্র আমি ইতিমধ্যে এখানে লিখে রেখেছি। দেখো মধ্যক নির্ণয়ের সূত্রে বলা হয়েছে l প্লাস n/2 মাইনাস f6 ইনটু h/f। এখন আমরা দেখবো যে আসলে ওইগুলোকে কি বলে, চলকগুলো আসলে কি অর্থ বহন করে। তাহলে এর হচ্ছে যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান তার নিম্ন সীমা। আমরা কিন্তু ধরে নেব যে আমাদের মধ্যকটি কোন শ্রেণীতে আছে, সেই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে n। আর n তো আমরা ইতিমধ্যে জেনেছি, n হচ্ছে গণসংখ্যা, আর fc টা হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত। তোমাদের পাঠ্যবইয়ে আরো একটি সুন্দর করে লেখা আছে, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এফসিটা হচ্ছে আমাদের যে শ্রেণীতে মধ্যক আছে ধরে নেব, সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এগুলো মনে রাখতে হবে। এরপর আসছে এইচ। আমরা এইচ তো জানি যে আমাদের যে শ্রেণী ব্যাপ্তি আছে সেই শ্রেণী ব্যাপ্তিটা আছে এইচ। আর এফএমটি হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে বলে আমরা ধরে নেব, মধ্যক বিদ্যমান সেই শ্রেণীর গণসংখ্যা, সেই শ্রেণীর
গণসংখ্যা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ইতিমধ্যে মধ্যক নির্ণয়ের সূত্রটি জেনেছো এবং তোমাদের যে পাবলিক পরীক্ষাগুলো স্থানীয় পরীক্ষাগুলো হবে সেখানে এই সূত্র দিয়ে মধ্যকটি পড়ার বেশি চান্স, কারণ আমরা এই পূর্বের যেটি শিখলাম ওটি অষ্টম শ্রেণীতে শিখে এসেছি। তো আমাদের এসএসসি সিলেবাস আসলে কি আছে? আমাদের এসএসসি সিলেবাসে আছে এইটা। তো এর হচ্ছে যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান তার নিম্ন সীমা n ইকুয়াল আছে গণসংখ্যা, fc ইকুয়াল যে শ্রেণীতে মধ্যক আছে বলে ধরে নেওয়া হবে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, আর এখানটা হচ্ছে যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান সেই শ্রেণীর গণসংখ্যা। তো এই চলকগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি, হওয়ার পর এখন আমরা দেখব আসলে মধ্যক কোথায় আছে, কিভাবে বুঝবো এই মধ্যক কোথায় আছে। এই জিনিসটি আমরা যদি ধরে নিতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যক নির্ণয়ের কাজটা হয়ে যাবে, কারণ পরবর্তী কাজগুলো করবে আমাদের সূত্র। তো মধ্যক নির্ণয়ের জন্য তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে যে n/2 ইকুয়াল কত। তো আমাদের n এর মান কত? 40 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত? 20। এখন দেখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার লাইনে এই 20 এর অবস্থান কোথায়। 20 এর অবস্থান 19 এবং 20 থেকে 31 পর্যন্ত অবস্থান কিন্তু এই স্থানে। আমাদের সারণী থেকে বলে যে 20 এর অবস্থান ঠিক এখানে। যেহেতু এখানে 19 বা 19 এর শেষ, আমাদের 20 বা 20 যেটাই বলি সেটা হচ্ছে আমাদের আছে কোথায়? 20 থেকে 31 পর্যন্ত আছে এর ভিতরে। তো আমাদের শ্রেণীর 20টা কোন শ্রেণীতে আছে? আমাদের 161 থেকে 170 শ্রেণীতে বিদ্যমান। তো আমরা লিখতে পারি n/2 equal 40/2 equal 20, যা 161 থেকে 170 শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী বা মধ্যক কোন শ্রেণীতে বিদ্যমান? 160 থেকে 170 শ্রেণীতে বিদ্যমান। আমরা লিখে নেব, এটা লিখে দিতে হবে যে তোমার n/2 কত, সেটা কোথায় অবস্থিত এবং সেখান থেকে মধ্যক শ্রেণী বিদ্যমান। এখন আমরা যেহেতু জেনে গিয়েছি মধ্যক আমাদের এখানে, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি যে অতএব l ইকুয়াল কত। আমরা কিছুক্ষণ আগে শিখেছি l হচ্ছে যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান সেই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে নিম্ন সীমা যে 161 থেকে 170, এর ভিতর নিম্ন সীমা 161 থেকে 170, এর নিম্ন সীমা হচ্ছে 161। তাহলে l এর মান কত? 161। এরপরে আমাদের কি আছে সূত্র অনুযায়ী n। তো আমরা পূর্বে n এর মান জেনেছি 40। এরপর আমাদের fc, তাহলে আমাদের fc ইকুয়াল কত হবে? আমরা ইতিমধ্যে জেনেছি যে fc হচ্ছে যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই শ্রেণীতে মধ্যক বিদ্যমান ক্রমযোজিত লাইন আছে এটি, এখানে আছে 31, তার পূর্বে কত আছে? 19। তাহলে এই 19টি হচ্ছে fc মান। আমি এখানে সংক্ষেপে লিখে দিতে পারি l হচ্ছে 80 আমাদের fc, n এর মান আমরা পেয়েছি। এবার আসছে h হচ্ছে এখানকার শ্রেণী ব্যাপ্তি কত? 10, h হচ্ছে 10। এবার আসছে fm টা কোথায় আছে? যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান সেই শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের নিশ্চয়ই এই শ্রেণীতে যদি মধ্যক থাকে তাহলে আমাদের এইটা হচ্ছে fm। আমি ছকে লিখে দিলাম, তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে তা না, লেখা লাগবে না, তুমি তোমার মতো করে দাও। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে দিচ্ছি। তাহলে fm টা হচ্ছে কত? 12। এখন দেখো আমাদের সূত্রে যে মানগুলো লাগবে তা আমরা সম্ভবত এখানে সবগুলো বের করে নিয়েছি। l নিয়েছি, n নিয়েছি, fc নিয়েছি, h নিয়েছি, fm নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে l কোনটা। আমি আরেকবার বলি, যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান তার নিম্ন সীমা, n হচ্ছে আমাদের টোটাল গণসংখ্যা, fc হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে বলে ধরে নেওয়া হবে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, h টা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি এবং fm টা হচ্ছে আমাদের যে শ্রেণীতে মধ্যক আছে তার গণসংখ্যা।
এখন প্রশ্ন হচ্ছে, যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেই শ্রেণীতে মধ্যক আছে বলে ধরে নেওয়া হয়, এবং আনফরচুনেটলি যদি দুইটি জায়গায় সর্বোচ্চ মান থাকতো, অর্থাৎ এই 10 না হয়ে যদি এটা 12 হতো এবং এখানেও 12, তাহলে আমরা সিদ্ধান্ত কোথায় নিতাম? সেক্ষেত্রে নিয়ম হচ্ছে এইটা, এবং এটাই হচ্ছে তোমাকে সঠিক পথ দেখিয়ে দেবে। অ্যাকচুয়ালি সারণীতে যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেখানেই মধ্যক হবে, কিন্তু একই সারণীতে যদি একাধিক পয়েন্ট সর্বোচ্চ মান ক্যারি করে, অর্থাৎ 12 12 12 তিনটি ঘরে 12 থাকে, সেক্ষেত্রে কিন্তু তিনটি ঘরে সর্বোচ্চ মান আছে 12 করে, তখন তোমাকে কিন্তু অবশ্যই n/2 এর আশ্রয় নিতে হবে। তো আমি সরাসরি এখানে না বসে আমি শুরুতে n/2 এর আশ্রয় নিয়ে নির্ণয় করব, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে শ্রেণীতে গণসংখ্যা বেশি আছে সেই শ্রেণীতেই এই মধ্যকটি বিদ্যমান। এবং n/2 তোমাকে কখন সহায়তা করবে? যখন একাধিক শ্রেণীতে সর্বোচ্চ মান অবস্থিত। ঠিক আছে? তো এখন আমরা এই মানগুলো এই সূত্রে বসিয়ে দেব। তাহলে আমরা সূত্র স্থানে লিখতে পারি, আমরা জানি মধ্যক n সমান এত। এখন আমি মানগুলো বসাবো। n এর মান আমরা পেয়েছি 161, n এর মান পেয়েছি 40/2, অথবা এখান থেকেও লিখতে পারো n/2 = 90। fc মানে 19 গুণিত h অর্থাৎ 10, fm অর্থাৎ হচ্ছে 12। 161 প্লাস 40 কে 20 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 20 বিয়োগ 19 গুণিত 10/12। 161 এখানে 1 থাকে, গুণিত 161 প্লাস 10 কে 10, 12 কে 10 কে 12 দিয়ে ভাগ করলে কত আসে? আমরা একটু দেখি আসলে কত আসে ভাগফলটা। 12 / 10 জায়গায় 0.0 8 12 96 40 3 12 36 আবারও 40, তাহলে 0.833। তাহলে আমরা এটা এখন যোগ করে দিলে কত পাবো? 161.83। তো আমাদের এখানে যে মানটি আসবে সেই মানটি আমরা মধ্যক হিসাবে পেয়ে যাব। তুমি যদি মধ্যক কোন শ্রেণীতে আছে এই অংশটি নির্ণয় করতে সক্ষম হও, তাহলে তোমার জন্য খুবই সহজ মধ্যক নির্ণয়। এবং মধ্যক নির্ণয় খুবই সহজ বিষয়, শুধুমাত্র এই মানগুলো এবং সূত্রগুলো জানার পরে এই মানগুলো বের করতে হবে। তো আমরা আজকে মধ্যক নির্ণয়ের দুই ধরনের সারণী থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটি শিখলাম। আশা করি পরিসংখ্যান সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করতে গিয়ে তোমাদের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো জড়তা সমস্যা থাকবে না। শুধুমাত্র মনে রাখবে যে যদি শ্রেণী বিন্যস্ত থাকে তাহলে এই সূত্র অনুযায়ী মধ্যক করতে হবে, এবং যদি শ্রেণী বিন্যস্ত না থাকে, ব্যবধান না থাকে, শ্রেণী ব্যবধান থাকলে তোমাদের এই সূত্র। আর শ্রেণী যদি শুধুমাত্র একটি সংখ্যা হয়, সেখানে কোনো শ্রেণী ব্যবধান নেই, তাহলে ওই আগের মতো অষ্টম শ্রেণীতে যেটি শিখে এসেছো n/2 ও n/2 + 1 তম পদের সাংখ্যিক মানের সাংখ্যিক গড় যদি জোড় হয় আর বিজোড় হলে n+1/2 তম পদের মান। এটি হচ্ছে আমাদের আজকের মধ্যক নির্ণয়ের বিষয়বস্তু ছিল। এতক্ষণ যারা এই ক্লাসটি উপভোগ করলে সবাইকে